আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদের সাথে অ্যাসাইনমেন্টের যে সিরিজ ছিল সেই সিরিজের পদার্থবিজ্ঞানের অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে আবারও দেখা হলো। তো তোমাদের ষষ্ঠ সপ্তাহে এসে পদার্থবিজ্ঞান থেকে যে অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্ন একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে সেটা হলো ষষ্ঠ অধ্যায়, যেটা ছিল তোমাদের বস্তুর উপর তাপের প্রভাব। তো এখান থেকে পদার্থবিজ্ঞানে তোমাদের একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে এবং এখান থেকে বলা হয়েছে যে সেই সৃজনশীল প্রশ্নটা সমাধান করো। তবে চলো আমরা দেরি না করে সেই সৃজনশীল প্রশ্নটা একটু দেখে নিই এবং সেখান থেকে কীভাবে উত্তরগুলো খুঁজে খুঁজে বের করা যায় সেটা সম্পর্কে একটু বিস্তারিত দেখি। তোমাদের ষষ্ঠ অধ্যায় থেকে যে সৃজনশীল প্রশ্নটা করা হয়েছে সেটা একটু দেখো যে 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি বস্তুর ভর দেওয়া আছে কত 50 গ্রাম। বস্তুটিকে 50 গ্রাম ভরের একটি অ্যালুমিনিয়ামের ক্যালোরিমিটারের ভিতরে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 150 গ্রাম পানির ভিতরে ছেড়ে দিলে, যখন সেই বস্তুটার ভিতরে ছেড়ে দেওয়া হলো তখন ওই মিশ্রণ অর্থাৎ পানি সহ সেই বস্তুর পুরো যে একটা মিশ্রণ তৈরি হলো সেই মিশ্রণের তাপমাত্রা এসে দাঁড়ালো কত 30 ডিগ্রি সেলসিয়াস। তো এখানে ছিল এটা, এর সাথে দুইটা কথা অ্যাড করা আছে, সেটা হলো যে বস্তুর আপেক্ষিক তাপ অর্থাৎ যে বস্তুটা ক্যালোরিমিটারে দেওয়া হলো সেই বস্তুর আপেক্ষিক তাপ দেওয়া আছে 1500 এবং যে ক্যালোরিমিটার এখানে ব্যবহার করা হয়েছে সেই ক্যালোরিমিটারের আপেক্ষিক তাপ দেওয়া আছে কত 900। অর্থাৎ এই ছিল তোমাদের মোটামুটি উদ্দীপক। এখান থেকে 4টা সৃজনশীল প্রশ্ন করা আছে। দেখো ক নম্বরে বলতেছে তাপ ধারণ ক্ষমতা কাকে বলে, অর্থাৎ এখানে তাপ ধারণ ক্ষমতার যে সংজ্ঞা আমরা জানি সেই সংজ্ঞাটা এখানে দিতে হবে। তারপরে দেওয়া আছে দেখো মাটির কলসিতে পানি ঠান্ডা থাকে কেন, অর্থাৎ আমরা গরমকালে যে মাটির কলস ব্যবহার করি পানিটাকে একটু ঠান্ডা রাখার জন্য, তো আসলে ওটা কেন ঠান্ডা থাকে কিভাবে ঠান্ডা থাকে সেটাই আমাদের এখানে খ নম্বরে ব্যাখ্যা দিতে হবে। গ নম্বরে বলা হচ্ছে বস্তু কর্তৃক বর্জিত তাপ কত, অর্থাৎ এই যে বস্তু একটা যে 120 ডিগ্রি তাপমাত্রার যে একটা বস্তু ছিল 50 গ্রাম ভরের, এই বস্তুটাকে যখন তুমি ক্যালোরিমিটারের ভিতরে ছেড়ে দিবে তখন সেই বস্তুটা কি পরিমাণ তাপ ওখান থেকে বর্জন করবে সে ছেড়ে দিবে সেটা আমাদের এখানে নির্ণয় করতে হবে গ নম্বরে। ঘ নম্বরে বলা হচ্ছে দেখো উক্ত তথ্য ক্যালোরিমিটারের মূলনীতিকে সমর্থন করে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো, অর্থাৎ এই যে আমাদের পুরো একটা উদ্দীপক দেওয়া আছে, একটা বস্তু তাপ ছাড়বে, পানি সেটা বা ক্যালোরিমিটার সেটা তাপ গ্রহণ করবে, তো এই পুরো ব্যাপারটা আসলে একটা ক্যালোরিমিটারের যে নীতিটা আছে সেই নীতিটাকে সমর্থন করে কিনা সেটা আমাদের গাণিতিকভাবে কি করতে হবে ব্যাখ্যা দিতে হবে। তো এখানে আমরা প্রথমে দেখো ক নম্বরের প্রশ্নটা এখানে লিখেছি, ক নম্বরের প্রশ্ন লেখা আছে তাপ ধারণ ক্ষমতা কাকে বলে। তো এখানে বলছে তাপ ধারণ ক্ষমতা, দেখো কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে আমরা বলতেছি বস্তুর তাপ ধারণ ক্ষমতা। অর্থাৎ কোনো একটা বস্তুকে যখন তুমি তাপ দিয়ে তাপ বৃদ্ধি করতে চাচ্ছ, সেখানে তুমি দেখতেছো যে কোনো একটা বস্তুকে তাপ দিয়ে 1 ডিগ্রি কেলভিন অর্থাৎ 1 কেলভিন তাপমাত্রা বাড়াতে তার তাপমাত্রা যখন বৃদ্ধি করবে সেখানে যে পরিমাণ তাপের প্রয়োজন হবে সেটাকেই বলা হচ্ছে তাপ ধারণ ক্ষমতা, সেটা ওই বস্তুর তাপ ধারণ ক্ষমতা। তো এটা ক নম্বর। এবার খ নম্বরে দেখো মাটির কলসিতে পানি ঠান্ডা থাকে কেন, এখানে বলা হচ্ছে মাটির কলসিতে পানি ঠান্ডা থাকে কেন। খ নম্বরের ক্ষেত্রে তুমি দেখো কলসিতে পানি ঠান্ডা থাকার কারণ হলো আমরা জানি পানি তরল থেকে বাষ্পে পরিণত হয়। অর্থাৎ আমরা কি করলাম দেখো কলসিতে পানি ঠান্ডা থাকার কারণটা কি, আমরা জানি পানি তরল থেকে কি হয় সাধারণত বাষ্প হতে চায় অর্থাৎ বাষ্পীভূত হয়ে যেতে চায়। তো এখানে আমরা জানি পানি তরল থেকে বাষ্পে পরিণত হতে চায়, পানি বাষ্পে পরিণত হতে যে পরিমাণ সুপ্ত তাপের প্রয়োজন হয় তা ওই তরল পদার্থ পাত্রের এবং
তরল সংলগ্ন বস্তু থেকে গ্রহণ করে অর্থাৎ এই কথাটার মানে কি আসলে মানে হলো দেখো যে পানি বাষ্প যখন পরিণত হতে চায় তখন তার তো একটা তাপ দরকার আছে। পানিকে যখন তুমি তাপ দিবে তখনই তো সে বাষ্প হবে, অর্থাৎ পানিকে বাষ্প করতে একটা তাপের প্রয়োজন আছে। তো তুমি সাধারণভাবে তাপ দিচ্ছ না, তাহলে পানির তো একটা তাপ লাগবে তাকে বাষ্প হতে। তো এখানে বলা হচ্ছে দেখো পানিকে বাষ্প পরিণত হতে যে পরিমাণ সুপ্ত তাপ, অর্থাৎ নিজের ভিতরের যে তাপের একটা প্রয়োজন আছে সেটাকে বলতেছে সুপ্ত তাপ। সুপ্ত তাপের প্রয়োজন হয় তা কি করে, পানি তরল পদার্থের পাত্রের এবং তরল পদার্থ সংলগ্ন অর্থাৎ যে পাত্রে রাখা হচ্ছে সেই সংলগ্ন বস্তু থেকে সে কি করে ওই তাপটা গ্রহণ করে যাতে সে বাষ্পীভূত হয়ে যেতে পারে। তো বস্তু থেকে গ্রহণ করে। আমরা জানি মাটির কলসে অসংখ্য ছিদ্র থাকে এবং ওই ছিদ্রপথে পানি বাষ্প হতে যে পরিমাণ সুপ্ত তাপ প্রয়োজন তা পানি মাটির কলস ও ভেতরের পানি থেকে গ্রহণ করে। অর্থাৎ সেই পানিটা কি করতেছে, সেই পানিটা বের হওয়ার জন্য সেটা কি করতে মাটির কলস অথবা সেই পানির কলসের ভিতরে যে পানিটা আছে সেই পানি থেকে গ্রহণ করে। তাই কলসের ভেতরে মাত্রা কমে যায়, অর্থাৎ পানির ভিতরে কলসের ভিতরে পানির তাপমাত্রা কি হয়ে গেল, কমে গেল। তাই এজন্য মাটির কলসে পানি ঠান্ডা থাকে। অর্থাৎ এখানে মূল বিষয়টা দেখো যে মাটির কলসে যে পানি যে বাষ্পীভূত হয়ে যাবে সেই জন্য তাকে যে একটা তাপ প্রয়োগ করতে হবে, সেই পানিটা কি করতেছে মাটির কলস এবং কলসের ভিতরে যে পানি আছে সেখান থেকেই সেই পানি তাপমাত্রা গ্রহণ করতেছে। যেহেতু মাটির কলসের ভিতরে অসংখ্য ছিদ্র থাকে, সেই ছিদ্রপথে যখন পানিগুলো বাষ্পীভূত হতে চায় তখন তাদেরকে তো আমরা তো নিজের থেকে তো তাপ দিচ্ছি না, সেহেতু ওই পানিগুলো কি করে পানির ভেতরে কলসের ভেতরে যে পানি এবং কলসের কাছে থেকে যে সুপ্ত তাপটা ছিল সেটা সে গ্রহণ করে ওখান থেকে বাষ্পীভূত হয়ে যায়। যেহেতু সে কলসের ভেতরে এবং কলস থেকে যে সুপ্ত তাপ সে গ্রহণ করতে চায় সেই জন্য কলসের ভেতরে তাপমাত্রা কি হয়ে যায়, কমে যায়। যেহেতু কলসের ভিতরে তাপমাত্রা কমে যায়, আমরা জানি পানি যখন তাপমাত্রা কমে অর্থাৎ পানি যখন তাপমাত্রা বর্জন করবে তখন সেটা আস্তে আস্তে ঠান্ডা হতে থাকবে। এজন্য মাটির কলসের ভিতরে পানি কি অবস্থায় থাকে, ঠান্ডা থাকে। তো এই ছিল মোটামুটি তোমাদের খ নম্বর। গ নম্বরে কি বলা হচ্ছে দেখো, গ নম্বরে বলা হচ্ছে বস্তু কর্তৃক বর্জিত তাপ কত সেটা নির্ণয় করো। অর্থাৎ এই যে দেখো 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটা বস্তুর ভর দেওয়া আছে, এই বস্তুটাকে তুমি ক্যালোরিমিটারের ভিতরে স্থাপন করেছিল, অর্থাৎ সেখানে ডুবাইছিল। সে ক্যালোরিমিটারে যখন সেই বস্তুটা দেওয়া হয়েছিল তখন সে কিছু পরিমাণ তাপ কি করেছে, বর্জন করেছে। তো সেই বর্জনকৃত তাপ কত সেটা আমাদের ক্যালকুলেশন করে বের করতে হবে। তাহলে দেখো গ নম্বরের ক্ষেত্রে আমরা জানি বস্তু কর্তৃক বর্জিত তাপ। বস্তু কর্তৃক বর্জিত তাপ আমরা ক্যালোরিমিটারের ক্ষেত্রে দেখেছি, কোনো একটা বস্তু যখন তাপ বর্জন করে তখন সেখানে কি সূত্র আসে দেখো, সূত্র আছে Q = mS
ডেল থিটা অথবা ডেল টি, তোমরা যে কোনো কিছু লিখতে পারো। তো কিউ ইজিক্যাল টু এম এস ডেল টি। তাহলে এখান থেকে দেখো কি পরিমাণ বর্জন করে, কিউটা হলো সেই বস্তুটার তাপ বর্জন কতটুকু করলো সেটার পরিমাণ, এখানে এম ওই বস্তুর ভর, এসটা হলো ওই বস্তুর আপেক্ষিক তাপ, এবং এখানে কি দেওয়া আছে ডেল টি অর্থাৎ তাপমাত্রা পার্থক্য। সেই বস্তুটাকে প্রথম তাপমাত্রা কত ছিল এবং সেই বস্তুটাকে দ্বিতীয় কত তাপমাত্রায় তুমি নিয়ে গেলে সেই পার্থক্যটাই হলো ডেল টি। তাহলে এখানে আমাদের এই বস্তু কর্তৃক বর্জিত তাপের ক্ষেত্রে এম লাগবে, এস লাগবে এবং ডেল টি লাগবে। তাহলে উদ্দীপক থেকে দেখো খুঁজে খুঁজে বের করার চেষ্টা করি তো যে এখানে আমাদের সেই মানগুলো দেওয়া আছে কিনা। এখানে বস্তুর ভর এম ইজিক্যাল টু কত দেওয়া আছে, এই যে দেখ এত তাপমাত্রা একটি বস্তুর ভর দেওয়া আছে 50 গ্রাম, অর্থাৎ এখানে দেওয়া আছে 50 গ্রাম। আমরা গ্রাম থেকে এটাকে কনভার্ট করব কেজিতে, তাহলে 50 ডিভাইডেড বাই 1000, আমরা জানি 1000 গ্রামে 1 কেজি। তাহলে এখানে যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে কত আসবে দেখো, শূন্য কেটে দাও, ভাগ করলে থাকে 0.05 কেজি। তারপরে আমাদের লাগবে আপেক্ষিক তাপ এস, আপেক্ষিক তাপ এস এর মান অর্থাৎ বস্তুর আপেক্ষিক তাপ এখানে আমাদের উদ্দীপকে দেওয়া আছে, কত দেওয়া আছে 1500 জুল পার কেজি পার কেলভিন, অর্থাৎ এটা দেওয়া আছে আমাদের আপেক্ষিক তাপ 1500। এখানে আর কি লাগবে ডেল থিটা, ডেল টি, অর্থাৎ ডেল টিটা কীভাবে বের করবো দেখো, এই বস্তুটাতে T1 অর্থাৎ এই বস্তুর আগের কত ছিল, T1 এর মান কত ছিল দেখো 120 ডিগ্রি সেলসিয়াস। তার সঙ্গে আমি যদি 120 প্লাস 273 যদি যোগ করি তাহলে সেটা হয়ে যাবে কত কেলভিনে, অর্থাৎ এত কেলভিন। তাহলে এটা যদি আমি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে কি মানটা বের হবে সেটা তুমি একটু খেয়াল করো। ক্যালকুলেশন করলে এখানে মান আসবে দেখো 120 প্লাস 273, এখানে মান আসবে 393 কেলভিন। তাহলে টি2র মান কত আসবে দেখো, এখানে আমরা যে বস্তুটাকে যখন ক্যালোরিমিটারে ডুবাই, সে ডুবানোর পরে তাদের মিশ্রণের তাপমাত্রা এসে দাঁড়াচ্ছে কত 30 কেলভিনে। তাহলে দ্বিতীয় তাপমাত্রা আসলো 30 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখানে 30 প্লাস 273 কেলভিন ইকুয়াল টু কত আসবে দেখো 30 প্লাস 273 মান আসবে হলো 303 কেলভিন। তাহলে আমরা এখানে যদি ডেল টির মান বের করতে চাই তাহলে এখান থেকে ডেল টি ইকুয়াল টু T1 মাইনাস T2, তাহলে মান বের করে দেখো 393 মাইনাস 303, ক্যালকুলেশন করলে এখানে মান আসবে হলো 393 মাইনাস 303, সবগুলোই কেলভিনে আসবে। তাহলে মাইনাস 393 মাইনাস 303 ইকুয়াল আসবে কত 393 মাইনাস 303, এখানে আসবে আমাদের 90 কেলভিন, অর্থাৎ এখানে আমাদের ডেল টির মান বের হয়ে আসলো কত 90 কেলভিন। তাহলে এখানে সেই মানগুলো একটু বসাও, দেখো এই মানগুলো বসালে কি আসে, এম এর মান পেয়েছি, এম এর মান এটা ক্যালকুলেশন করতে পারো, দেখো কাটাকাটি না করে ক্যালকুলেশন করতে পারো, 50 ভাগ 1000 0.05 আসবে, তোমরা যেভাবে খুশি সেভাবে ক্যালকুলেশন করতে পারো। তাহলে এখানে আসবে দেখো 0.05 ইন্টু এস এর মান 1500 ইন্টু ডেল টির মান কত বের করলে 90, অর্থাৎ এখান থেকে তুমি ক্যালকুলেশন করবে দেখো 0.05 ইন্টু 1500 ইন্টু 90, তাহলে এখান থেকে বের হয়ে আসলো 6750, অর্থাৎ সে কৃষি বর্জিত তাপ, অর্থাৎ এই বস্তুটা কতটুকু ক্যালোরিমিটারে ডুবানোর পরে সে কতটুকু তাপ বর্জন করেছে, তাহলে বর্জন করেছে 6050 পরিমাণ সে তাপ কি করেছে বর্জন করেছে। তো এটার এককটা তুমি দিবা জুলে, অর্থাৎ এই পরিমাণ তাপ সে কি করেছে বর্জন করেছে। অতএব বস্তু কর্তৃক বর্জিত তাপ 6750 জুল। এই ছিল আমাদের ঘ নম্বরের অ্যান্সার। তো বস্তুটাকে প্রথমে তাপমাত্রা কত ছিল, এখানে T2 মাইনাস T1 মাইনাস T2 তোমার একই ব্যাপার, এখানে
তুমি করে নিতে পারো, সমস্যা নেই। তুমি এখানে কি করলে, বস্তুটাকে ক্যালোরিমিটার ডুবালে, বস্তুর আগের একটা তাপমাত্রা ছিল, ক্যালোরিমিটার আসার পরে সেই তাপমাত্রাটা চেঞ্জ হয়েছে, বস্তুর ভর দেওয়া ছিল, বস্তুর আপেক্ষিক তাপ দেওয়া ছিল, আমরা জানি কিউ ইজিক্যাল টু এম এস ডেল্টা। এখানে আমরা মানগুলো বের করলাম এবং সেই মানগুলো এখানে ইনপুট করার পরে আমাদের আউটপুট রেজাল্টটা বের হয়ে আসছে 6750। অর্থাৎ এই বস্তুটা ক্যালোরিমিটারে ডুবানোর পরে সে তাপ বর্জন করেছে কতটুকু, 6750 জুল। তো এই ছিল মোটামুটি তোমাদের গ নম্বরের অ্যান্সার। এখান থেকে তোমরা ক নম্বর, খ নম্বর এবং গ নম্বর সুন্দর করে গুছিয়ে লিখবে। এখন আমরা দেখব কি ঘ নম্বরের অ্যান্সার। ঘ নম্বরে যে বলেছে যে উদ্দীপকের এই তথ্যগুলোকে আসলেই ক্যালোরিমিটারের মূলনীতিকে সমর্থন করে কিনা, এটা ব্যাখ্যা দিতে হবে। তো সেই ব্যাখ্যাটা এখন আমরা তোমাদের ঘ নম্বরে যে প্রশ্নটা ছিল সেটা ছিল কি, যে উদ্দীপকের এই তথ্যগুলো আসলে ক্যালোরিমিটারের মূলনীতিকে সমর্থন করে কিনা, সেটা গাণিতিকভাবে ব্যাখ্যা। তো গাণিতিকভাবে ব্যাখ্যা বলতে আমরা জানি যে এই তথ্যগুলোকে সত্য প্রমাণ করতে হবে অথবা মিথ্যা প্রমাণ করতে হবে। তাহলে ক্যালোরিমিটারের যে মূলনীতিটা ছিল সেটা আমাদের অবশ্যই তো জানতে হবে, নয়তো কীভাবে ব্যবহার করব, যে এই মানগুলো দিয়ে কীভাবে আমরা বের করব। তো ক্যালোরিমিটারের যে মূলনীতিটা ছিল সেটা ছিল কি, যে দুটা তাপীয় বস্তুকে পরস্পরের সংস্পর্শে অর্থাৎ কাছাকাছি নিয়ে আসলে সেই দুটো বস্তুর ভিতরে তাপের কী হবে, আদান প্রদান করবে। অর্থাৎ প্রথম বস্তু তাপ ছাড়বে, দ্বিতীয় বস্তু গ্রহণ করবে, অর্থাৎ দ্বিতীয় বস্তু তাপ ছাড়বে, প্রথম বস্তু তাপ গ্রহণ করবে, অর্থাৎ সেই দুটা বস্তুর ভিতরে তাপ অবশ্যই আদান প্রদান ঘটবে। ধরে নাও এখানে এ এবং বি দুটা বস্তু পরস্পরকে খুব কাছাকাছি, এই মাঝামাঝি এই পয়েন্টে নিয়ে আসা হলো। তাহলে হয় এই বস্তুটা কিছু পরিমাণ কিউ পরিমাণ, বা দেখা যাচ্ছে তোমাদের এখানে থিটা পরিমাণ যদি তাপ ছাড়ে, থিটা এ, এটা এই বস্তু তাপ ছাড়লো, অথবা তাহলে এই তাপটাকে গুণ করে দেখো, থিটা এ পরিমাণ তাপ এই বি গ্রহণ করবে, অথবা বি যদি থিটা বি পরিমাণ তাপ ছাড়ে, তাহলে এই তাপটা এখানে থিটা বি পরিমাণ সেই তাপটা এ কি করবে, গ্রহণ করবে। অর্থাৎ এই দুটা বস্তুকে যখন পাশাপাশি নিয়ে আসবে কাছাকাছি, তাহলে এ ছাড়লে বি গ্রহণ করবে, বি ছাড়লে এ গ্রহণ করবে, এরকম একটা পজিশন ছিল। এবং এই গৃহীত তাপ এবং বর্জিত তাপ, তাহলে তুমি চিন্তা করো, থিটা এ ইকুয়াল টু থিটা বি, এটা যদি বি যদি গ্রহণ করে তাহলে এটা এ গ্রহণ করতেছে ধরে নাও, তাহলে সমান, অথবা থিটা বি যদি ছাড়ে তাহলে থিটা এ যতটুকু গ্রহণ করবে এই দুটাটা পরস্পর সমান। এটাই আমাদের ক্যালোরিমিটারে কি ছিল, মূলনীতি। এটা আমি জাস্ট বোঝানোর জন্য আঁকালাম, এটা তোমাদের অ্যাসাইনমেন্টে কখনো অ্যাড করবে না, এটা জাস্ট বোঝানোর জন্য। তো গ নম্বরে আমরা যেটা দেখেছি, এই বস্তুটার আমরা বর্জিত তাপ বের করেছি। তাহলে কোন একটা বস্তু যখন তাপ ছেড়ে দিছে, তাহলে গৃহীত তাপ যদি আমরা বের করতে পারি, তাহলে তুলনা করলে বুঝতে পারবো যে আসলে এটা আমাদের মূলনীতিকে সমর্থন করে। তাহলে একটা বস্তু তাপ ছেড়েছে, তাহলে ওই তাপটা গ্রহণ করেছে কয়জনে, দেখো অ্যালুমিনিয়ামের যে ক্যালোরিমিটার ছিল, এই ক্যালোরিমিটার এবং এই ক্যালোরিমিটারের ভিতরে 150 গ্রামের যে পানি ছিল, এই দুজন, অর্থাৎ ক্যালোরিমিটার এবং পানি এই দুজনে মিলে এই বস্তু যতটুকু তাপ ছেড়েছিল, আমরা গণনাবারে বের করছি, তাপ বর্জন করেছে, তাহলে ওই বর্জিত তাপটা পানি এবং ক্যালোরিমিটার দুইজনে মিলে কি করেছে, গ্রহণ করেছে। তাহলে এই ঘ নম্বরে যদি পানি এবং ক্যালোরিমিটারের গৃহীত তাপ বের করতে পারি এবং গ নম্বরে আমাদের বের করা আছে বর্জিত তাপ, এই দুটাকে যখন সমান সমান করতে পারবো, অর্থাৎ এটা যদি ইকুয়াল হয় তাহলে বলবো হ্যাঁ সমর্থন করে, আর যদি এখানে নট ইকুয়াল হয় তাহলে আমরা বলবো সমর্থন করে না। তাহলে ঘ নম্বরে তোমাদের প্রধান কাজ হবে, অর্থাৎ আমরা ঘ নম্বরে দুইটা স্টেপে কাজ করব, একটা পানির গৃহীত তাপ বের করব, ক্যালোরিমিটারের গৃহীত তাপ বের করব। আমরা জানি দুটি তাপীয় বস্তুকে পরস্পর কাছে আনলে তাদের মধ্যে তাপের আদান প্রদান ঘটে। তাই গ হতে পাই উক্ত বস্তুটি তাপ বর্জন করেছে এবং পানি ও ক্যালোরিমিটার
তা গ্রহণ করেছে। তাহলে এখানে কি লিখলাম যে দুইটি বস্তু পরস্পর কাছাকাছি আনলে তারা তাপের আদান প্রদান ঘটে এবং আমরা অর্থাৎ গ নম্বর থেকে দেখেছি যে উক্ত বস্তুটা তাপ বর্জন করেছে এবং সেই পানি এবং ক্যালোরিমিটার তাপটা কি করেছে, গ্রহণ করেছে। তাই পানি কর্তৃক গৃহীত তাপ হবে, পানি কর্তৃক গৃহীত তাপ কি আসবে, দেখো পানি কর্তৃক গৃহীত তাপ হবে কি ইকুয়াল টু ms m1s1 ডেল্টা থিটা 1, অর্থাৎ এগুলো প্রত্যেকটাই 1 ধরলাম, এখানে আমরা ধরলাম Q1, অর্থাৎ Q1 এটা পানির গৃহীত তাপ ইকুয়াল টু m1s1 ডেল থিটা ডেল T1। তো এখান থেকে আমরা পানির গৃহীত তাপটা বের করে নিই। দেখো বের করার জন্য আমরা কি করব, এখানে পানির ভর m দেয়া আছে কতটুকু, দেখো পানির ভর দেয়া আছে 150 গ্রাম, সেটাকে আমরা সরাসরি কিন্তু সেন্টিমিটার ব্যবহার করব। পানির যে ভরটা দেয়া আছে না, এটাকে আমরা সরাসরি কি করব, সেন্টিমিটারে নিয়ে যাব কিন্তু। তো এখানে আর ভেঙে ভেঙে না লিখে আমরা সরাসরি কি করব, সেন্টিমিটারে ক্যালকুলেশনে বসাই দেব। তাহলে 150কে 150 ভাগ 1000, তাহলে এখানে বের হয়ে আসবে 0.15 কেজি। তারপরে আমাদের লাগবে এস, এখানে m1s1, এস এর মানটা উদ্দীপকে দেয়া নাই, কিন্তু আমরা জানি পানির আপেক্ষিক তাপ হলো 4200 জুল পার কেজি পার কেলভিন, এবং এখানে আমরা ডেল T1 বের করব কিভাবে, দেখো পানির আগের তাপমাত্রা ছিল 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এবং পরবর্তীতে সেই বস্তুটা এখানে দেওয়ার পরে সেই মিশ্রণের তাপমাত্রা হয়ে গেছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তার মানে T1 T1 ছিল 20 ডিগ্রি সেলসিয়াস এবং T2 হয়ে গেছে কত, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তাহলে এখানে যদি তুমি ধরো একটু ভেঙে ভেঙে করি, তাহলে T আদি তাপমাত্রা T কত ছিল, 20 ডিগ্রি সেলসিয়াস, যোগ করে সরাসরি লিখব 20 প্লাস 273 293 কেলভিন। তাহলে টি নট পরবর্তীতে তাপমাত্রা চেঞ্জ হয়েছে যে 30 ডিগ্রি সেলসিয়াস, সেটাকে আমরা সরাসরি ক্যালকুলেশন করব 273 প্লাস 30 303 কেলভিন। তাহলে এখানে ডেল T1 ইকুয়াল টু আসবে, দেখো T2 মাইনাস T1, T2 যদি করো তাহলে T2 T নট মাইনাস T1 T নট মাইনাস T, তাহলে 303 মাইনাস 293, ক্যালকুলেশন করলে কত বের হবে, দেখো 293, এখানে আসবে 10 কেলভিন, অর্থাৎ তাপমাত্রা বেড়ে আসলে কত, 10 কেলভিন। তাহলে এখানে তুমি যদি বসাও এম এর মান পেয়েছো 0.15 ইন্টু 4200 ইন্টু 10, তাহলে ক্যালকুলেশন করলে সবগুলোতেই জুল আসবে। তাহলে ক্যালকুলেশন করলে কত আসবে, দেখো 0.15 ইন্টু 4200 ইন্টু 10, ক্যালকুলেশন করলে আসবে 6300 জুল। এটা কিসের মান বের হলো, দেখো Q1 ইকুয়াল টু 6300 জুল, এটা হলো পানির তাপমাত্রা বের হলো। তোমরা এই বক্সটা দিবা না, এটা বের হলো পানির গৃহীত তাপ। যদি পানির গৃহীত তাপ তোমরা বের করতে পারো, তাহলে এইভাবে আমরা কি করবো, এবার ক্যালোরিমিটারের গৃহীত তাপটা এখানে বের। এখন আমরা বের করব ক্যালোরিমিটারের গৃহীত তাপ, অর্থাৎ পানির কি গৃহীত তাপ Q1 দিয়ে বের করেছিলাম 6300 জুল, এখন বের করব ক্যালোরিমিটারের গৃহীত তাপ। তাহলে এখন ক্যালোরিমিটারের গৃহীত তাপ, এটাকে যদি Q2 দ্বারা প্রকাশ করো তাহলে M2S2 ডেল T2, অর্থাৎ এটা আমাদের সূত্র বের হয়ে আসলো। তাহলে এই সূত্রতে আমরা কি করবো, এবার মানগুলো বসাবো। দেখো মানগুলো কি ছিল, মানগুলো ছিল এখানে
এখানে মানগুলো কি আসে দেখো, মানগুলো হলো M2 এর মান M2 অর্থাৎ ক্যালোরিমিটারে যে ভর, সেই ক্যালোরিমিটারে ভর কত দেওয়া আছে দেখো, 50 গ্রাম ভরের অ্যালুমিনিয়ামের ক্যালোরিমিটার অর্থাৎ 50 গ্রাম, এটাকে ক্যালকুলেশন করলে আসবে 0.05 কেজি। S2 এর মান অর্থাৎ এই যে দেখো ক্যালোরিমিটারে যে আপেক্ষিক তাপ দেওয়া আছে কত, 900 জুল পার কেজি পার কেলভিন। এখানে আমরা টি আদি তাপমাত্রা ক্যালোরিমিটারে বস্তুটা ডুবানোর আগে পানি এবং ক্যালোরিমিটারের তাপমাত্রা ছিল উভয়ই ছিল 20 ডিগ্রি সেলসিয়াস। এটাকে ক্যালকুলেশন করলে কত আসবে দেখো, ক্যালকুলেশন যদি আবার করো 20 প্লাস 293 কেলভিন, তাহলে টি নট পরবর্তী চেঞ্জ হয়ে কতটুকু হয়েছে দেখো 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি সেলসিয়াস যদি হয় তাহলে এটার সাথে 273 যোগ করো, 30 প্লাস 273, কিছুক্ষণ আগে তোমরা ক্যালকুলেশন করেছিলা 303 কেলভিন। তাহলে ডেল T2 বের হবে কত, 303 মাইনাস 293 কেলভিন। তাহলে 303 মাইনাস 293 বের হবে কত, 10 কেলভিন তাপমাত্রা। এই বের হলো আমাদের del2। তাহলে এখানে ক্যালকুলেশন যদি বসাও, এম এর মান 0.05 ইন্টু 900 ইন্টু 10, সবগুলোই জুলে আসবে। তাহলে ক্যালকুলেশন করলে 0.05 ইন্টু 900 ইন্টু 10, ক্যালকুলেশন করলে আসবে 450। বের হয়ে আসলে কত আমাদের, 450 জুল। অর্থাৎ ক্যালোরিমিটার কতটুকু তাপ বের করেছে, এখানে দেখো Q2 ক্যালোরিমিটার 450 জুল পরিমাণ তাপ সে কী করেছে, গ্রহণ করেছে। এটা গৃহীত তাপ বের হলো। তো তোমরা, আমি পানির যে গৃহীত তাপ বের করলাম সেটার পরে তোমরা এটা নিচে অ্যাড করে দিবা। আমার এখানে আমি মুছে দিয়ে পরে লিখেছি, তো তোমরা এটা নিচেই অ্যাড করে দিবা। এই ছিল আমাদের ক্যালোরিমিটার কর্তৃক গৃহীত তাপ। তাহলে এখন কি করব দেখো, এগুলো সবগুলোই তোমরা নিচের দিকে লিখবা তোমাদের পেজের সিরিয়াল বাই সিরিয়াল নিচে। তাহলে এখানে দেখো মোট গৃহীত তাপ ইকুয়াল পানির গৃহীত তাপ প্লাস ক্যালোরিমিটারের গৃহীত তাপ। তাহলে এখানে কি আসবে দেখো, Q1 প্লাস Q2, আমরা Q1 Q দিয়ে প্রকাশ করেছি। তাহলে Q1 এর মান কত বের হয়েছিল, Q1 এর মান বের হয়েছিল 6300 প্লাস Q2 এর মান বের হয়েছে 450 জুল। তাহলে এটাকে যদি তুমি মোট গৃহীত তাপটাকে যদি Q দ্বারা প্রকাশ করো, তাহলে মোট Q এর পরিমাণ কতটুকু বের হবে দেখো, 6300 প্লাস 450 বের হয়ে গেল 6750 জুল। অর্থাৎ বস্তু কর্তৃক গ নম্বরে দেখেছিলাম আমরা, বস্তু কর্তৃক বর্জিত তাপ ছিল 6750 এবং ঘ নম্বরে বের করলাম দুটো, অর্থাৎ সেই গৃহীত ক্যালোরিমিটার এবং পানির গৃহীত তাপ হয়ে গেছে কত, 6050 জুল। অর্থাৎ বর্জিত এবং গৃহীত তাপ পরস্পর সমান। আমরা গ নং হতে বস্তু কর্তৃক বর্জিত তাপ কিউ ইকুয়াল টু কি ছিল, 6750 জুল, এবং পানি ও ক্যালোরিমিটারের গৃহীত তাপ ছিল 6750 জুল। তাই আমরা
বলতে পারি গৃহীত তাপ ইকুয়াল বর্জিত তাপ, অর্থাৎ আমরা বলতে পারি গৃহীত তাপ সমান সমান কি বর্জিত তাপ। উদ্দীপকের তথ্যগুলো ক্যালোরিমিটারের ক্যালোরিমিটারের মূলনীতিকে সমর্থন করে। অর্থাৎ এই ছিল তোমাদের ঘ নম্বরের অ্যান্সার। যে তোমরা ঘ নম্বরের অ্যান্সারে কীভাবে অ্যান্সার করবে দেখো, ঘ নম্বরে আমি প্রথমে ব্যাখ্যা করেছি, তারপরে পানির গৃহীত তাপ বের করেছি, ঠিক ওটার নিচে তোমরা দিবা ক্যালোরিমিটারে গৃহীত তাপ। ক্যালোরিমিটারে গৃহীত তাপ বের করার পরে তোমরা নিচের দিকে অ্যাড করবা কি মোট গৃহীত তাপ বের করলে এটা, এবং নিচে একটু 2-3 লাইনে বাংলা কথা লিখে দেবা যে আমরা গ নম্বর থেকে পেয়েছি বস্তু কর্তৃক বর্জিত তাপ এবং সেই বস্তু কর্তৃক, এবং গ নম্বরে ক্যালোরিমিটার পানি কর্তৃক গৃহীত তাপ পরস্পর সমান। তাই আমরা জানি যে গৃহীত তাপ পরস্পর সমান যদি হয় তাহলে সেটা ক্যালোরিমিটারের মূলনীতিকে সমর্থন করে। তো এই ছিল তোমাদের মোটামুটি ঘ নম্বরের অ্যান্সার। ক নম্বর, খ নম্বর, গ এবং ঘ সবগুলোর অ্যান্সারই আমরা সিরিয়াল বাই সিরিয়াল দেখলাম। তো আশা করি তোমরা এই অ্যাসাইনমেন্টটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তো তোমরা যদি বুঝে থাকো তাহলে এটা সুন্দর করে তোমাদের অ্যাসাইনমেন্ট তৈরি করো, এবং তোমাদের এই অ্যাসাইনমেন্ট পর্বগুলো যদি শেষ হয়ে যায়, শেষের পরে তোমাদের একাডেমিক যে বইগুলো আছে সেখানে যে নির্দিষ্ট চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টার ওয়াইজ আমরা টপিক ধরে ধরে ক্লাস ভিডিওগুলো আপলোড দেবো শেষে। সেজন্য তোমরা খুব ভালোভাবে পড়াশোনা করো, এবং তোমাদের সামনে নতুন আরেকটা কোনো ক্লাস নিয়ে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।